সিভিকে কিভাবে পারপাসফুল বানানো যায় বা মিনিংফুল বানানো যায়, আর এসওপিতে কি কি জিনিস লেখা যায় বা লেখা যায় না। মোট কথা দুটো ভাগে যদি আমরা বলি যে সিভিতে কি দেয়া যায় বা দেয়া যায় না, এবং সিভিকে কিভাবে মিনিংফুল করতে হয়, আর এসওপিতে কি লেখা যায় বা লেখা যায় না, এই ব্যাপারটা আমি কিভাবে বুঝবো বা কিভাবে কাস্টমাইজ করব। সিভি এবং এসওপি, এলওআর ইত্যাদি এবং রেজুমে, এই সমস্ত স্ট্রাকচার কেমন হবে এবং সেগুলোতে কন্টেন্ট হিসেবে কি কি থাকতে পারে, সেটা নিয়ে হায়ার স্টাডি ইন দি ইউএস যে ইংলিশ প্লেলিস্টটা আছে আমার চ্যানেলে, সেটাতে বিস্তারিত আলোচনা করেছি উইথ স্লাইডস। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে সিভি এবং এসওপির ক্ষেত্রে কিছু যে খুঁটিনাটি বিষয় থাকে, যেটা আমাদের অ্যাপ্রোচটাকে, অ্যাপ্লাইং ফর জবস, এই যে অ্যাপ্রোচটাকে এটাকে মিনিংফুল করতে কীভাবে সাহায্য করতে পারে। অথবা একটা ইন্টারভিউ স্টেজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউটা হচ্ছে আপনার সিভিটা বা রেজুমেটা সামনে খুলে রেখে, তখন এই জিনিসটার সাথে নিজেকে কিভাবে রিলেট করা যায় বা রেলেভেন্সটা কিভাবে তৈরি করা যায়, সেটা নিয়ে আজকের এপিসোড। প্রথম বিষয় হচ্ছে রেলেভেন্স। অনেকের প্রশ্ন থাকে যে আমার একটা আনফিনিশড প্রজেক্ট আছে বা একটা সাবমিটেড পেপার আছে, অথবা 10-15 বছর আগে করা একটা পেপার আছে, সেটা কি আমি সিভিতে মেনশন করব? মেনশন করলে কি নেগেটিভ কিছু হবে? এটার আনসার হচ্ছে আপনি সিভিতে এমন যে কোনো কিছুই মেনশন করতে পারেন যেটা আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেটার জন্য রেলেভেন্ট। সিভি বা রেজুমের ক্ষেত্রে সেটা হচ্ছে রেলেভেন্ট। রেলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। অর্থাৎ ইন্টারভিউয়ার যে সে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিভি বা রেজুমেটা সামনে খুলে রেখে সেখান থেকে বিভিন্ন সেকশন এক্সপ্লোর করে এবং যে কিছু কিওয়ার্ড হয়তো পিক করে বা কিছু স্পেসিফিক প্রজেক্ট হয়তো পিক করে যেটা তাদের জন্য ইন্টারেস্টিং বা তাদের জন্য রেলেভেন্ট, এবং সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করে বুঝতে চায় যে আপনি কতটা ফিট যে জব রিকোয়ারমেন্ট সেটার জন্য। কাজেই এখানে বিষয় হচ্ছে যে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করবেন যে আপনি সিভিতে এমন সব কিছুই লিখেছেন যেগুলো হচ্ছে প্রাসঙ্গিক, এবং দেখা গেল যে কোনো রিলেশনই নেই এই জবের ক্ষেত্রে, কিন্তু আপনি সেটা নিয়ে রেজুমের একটা সিগনিফিক্যান্ট জায়গা হচ্ছে আপনি ভরে রেখেছেন জাস্ট জায়গা ফিল আপ করার জন্য, ফিলার হিসেবে, কিন্তু সেটার তেমন কোনো সিগনিফিক্যান্স নেই। সেক্ষেত্রে জিনিসটা আসলে উচিত হবে না। সাধারণত যখন কেউ আপনার সিভিটা দেখে সেখান থেকে কিছু পিক করার চেষ্টা করে, তখন সাধারণত কিছু কিওয়ার্ড দেখার চেষ্টা করে যে এখানে কিওয়ার্ড আছে কিনা। অর্থাৎ সে স্পেসিফিক যে সমস্ত রিকোয়ারমেন্ট লিখেছিল সেই রকম কয়েকটা রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে কয়েকটা কিওয়ার্ড যেগুলো আপনার স্কিল সেটকে প্রেজেন্ট করে, এরকম কিওয়ার্ড ধরে ধরে সে জিজ্ঞেস করে যে এটার ব্যাপারে তুমি কী করেছো বা ওটার ব্যাপারে কী করেছো। এভাবে সে হয়তো দু একটা জিনিস পিক করার চেষ্টা করে, অর্থাৎ দ্রুত স্কিম করে আপনার রেজুমে বা সিভিটা সেখান থেকে কয়েকটা কিওয়ার্ড তুলে আনার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে সে তো এক শব্দে কিওয়ার্ডটা তুলে আনবে, যত বেশি প্রাসঙ্গিকভাবে এবং কোয়ান্টিটেটিভলি মিনিংফুল ইনফরমেশন দিয়ে আপনি আপনার সিভি বা রেজুমেটাকে পূরণ করবেন, ততই বেশি কিওয়ার্ড সে পাবে, ততই বেশি সে ইন্টারেস্টেড হবে এবং আপনার কথা বলার গ্রাউন্ড তৈরি হবে। কিন্তু এখানে একটা সতর্কতার বিষয় হচ্ছে আপনি যা কিছুই লিখবেন সেটা আপনার এক্সপ্লেইন করতে পারতে হবে। দেখা গেল যে আপনি লিখে রেখেছেন কিন্তু সেটা আপনি এক্সপ্লেইন করতে পারছেন না যে এখানে কি। আপনি লিখে রেখেছেন যে আপনার এই স্কিল আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, বা এই প্রজেক্টে আপনি এই ইকুইপমেন্ট বা এই মেথড ব্যবহার করেছেন, কিন্তু সেটা আপনি এক্সপ্লেন করতে পারছেন না যে কীভাবে ব্যবহার করেছেন বা কেন এটা ব্যবহার করাটা মিনিংফুল ছিল, তাহলে এটা আসলে একটা রেড ফ্ল্যাগ হয়ে আসবে। কাজেই আপনি সিভি বা রেজুমেতে যা কিছুই অ্যাড করেন, সেটা পাবলিকেশন হোক, সেটা প্রজেক্ট কমপ্লিশন হোক, আপনার ব্যাখ্যা করতে পারতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমরা অনেক সময় যেটা বললাম যে ফিলার হিসেবে অনেক কিছু দিয়ে দিই, কারণ দেখা যায় যে আমাদের না হলে রেজুমে বা সিভিটা খুব হালকা মনে হচ্ছে, কিন্তু সে যদি রেলেভেন্ট একটা বা দুটো স্কিল সেট পাওয়া যায়, বিশেষ করে নিশ যে সমস্ত ফিল্ড আছে, যে খুবই স্পেসিফিক কিছু ইকুইপমেন্ট নিয়ে তারা কাজ করে, স্পেসিফিক কিছু সফটওয়্যার নিয়ে কাজ করে, স্পেসিফিক কিছু প্রজেক্টের মধ্যে তাদের কাজকর্ম আবদ্ধ থাকে, সেক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় ব্যাপারটা খুব প্রমিনেন্ট হয়ে উঠবে। আপনি দেখতে পাবেন যে একটা বা দুটো কি স্কিল সেট আপনার মধ্যে থাকলে এবং সেটা যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন যে এই ব্যাপারে আপনার ভালো এক্সপার্টিস আছে বা এক্সপিরিয়েন্স আছে বা এখান থেকে আপনি কোয়ান্টিটেটিভলি মিনিংফুল কিছু করতে পেরেছেন,
তাহলে সেটা একটা গ্রিন সিগন্যাল হয়ে আসবে। আমরা অনেক সময় এমন অনেক কিছু লিখে রাখি সিভিতে বা রেজুমেতে যেটা আমাদের রেসপন্সিবিলিটি নির্দেশ করে, যে আমি এটা নিয়ে কাজ করেছি, ওটা নিয়ে কাজ করেছি, এতদিন কাজ করেছি, অর্থাৎ কি করেছি সেটা থাকে, কিন্তু এটার ইম্প্যাক্টটা কি, অর্থাৎ এটা করে আসলে কি লাভ হয়েছে সেটা কোয়ান্টিটেটিভলি নাম্বার দিয়ে, সাধারণত পার্সেন্টেজ দিয়ে, বা এত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট বা এত ডলার খরচ বাঁচানো ইত্যাদিভাবে আপনি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে জিনিসটা খুব ভালো হয়। ইভেন এই প্রাসঙ্গিকতা বজায় রাখতে এবং কিওয়ার্ড যাতে আপনি সর্বোচ্চ পরিমাণ আপনার রেজুমেতে ব্যবহার করতে পারেন, এটার জন্য ইভেন অনেকে এটাও করে যে সিভি বা রেজুমেটা বানায় হচ্ছে জব ডেসক্রিপশনটা থেকে। জব ডেসক্রিপশনটা হচ্ছে কপি করে পেস্ট করে নিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে বসায়, তারপর সেটাকে বেস করে সে হচ্ছে রেজুমেটা তৈরি করে। আপনি বুঝতেই পারছেন যে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটার মাধ্যমে আপনি আসলে খুবই কাস্টমাইজড ওই জব রিকোয়ারমেন্টের সাথে অ্যালাইনমেন্ট রেখে আপনি সর্বোচ্চ পরিমাণ কিওয়ার্ডটা রেখে আপনার রেজুমেটা সাজাতে পারেন। এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বুঝতেই পারছেন এটাতে হয়তো বা সাফল্যের পসিবিলিটিটাও বেশি থাকে, যেহেতু আপনার বেশি পরিমাণ কিওয়ার্ড আছে, বেশি পরিমাণ অ্যালাইনমেন্ট আছে, এবং এটা তখনই কাজ করে যখন অ্যাকচুয়ালি আপনি জব রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে আপনার এক্সপার্টিস যদি আসলেই থেকে থাকে তাহলে এইভাবে মেলানোটা সম্ভব। আদারওয়াইজ জিনিসটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আদারওয়াইজ আমাদের হাতে একটা অ্যাপ্রোচই থাকে, সেটা হচ্ছে যে মূল স্ট্রাকচারটা ঠিক রেখে কিছু কি এরিয়াতে কাস্টমাইজ করা, যাতে বোঝা যায় যে ওই জবটার রিকোয়ারমেন্টের জন্য বা কি স্কিল সেটগুলোর সাথে আপনার স্কিল সেট বা এক্সপার্টিস হচ্ছে ম্যাচ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে কাগজ ভরতে চাওয়ার একটা প্রবণতা থেকে যায়, যে আগের লেখাপড়ার যে অভ্যাস ছিল সেই স্টাইলের সাথে মিল রেখে যে কাগজ ভরতে পারলে বেশি নম্বর, এরকম একটা ব্যাপার, বা বেশি পেজ লিখতে পারলে বেশি নম্বর, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এখন আসলে নিয়মটা এমন যে কম লিখতে পারলেই ভালো, এবং যত প্রাসঙ্গিক হয় ততই ভালো। অনেকে দেখা যায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো বা একটা বা দুটো দরকার, সেইখানে 12টা-13টা লিখে রাখছে, হয়তো কোনোটাতে তার এলিমেন্টারি দক্ষতা আছে বা তেমন কোনো দক্ষতাই নেই, জাস্ট হয়তো সে শুধুমাত্র ইন্টারফেসটা জানে বা দু একটা সিনট্যাক্স জানে বা প্রিন্ট স্টেটমেন্ট জানে। সেক্ষেত্রে এত কিছু না দিয়ে আপনার যেই রিকোয়ারমেন্টটা চাওয়া হচ্ছে, একটা বা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার বা ইকুইপমেন্ট বা মেথড যেটাই হোক, সেই একটা দুটো দিয়ে সেটাকে জাস্টিফাই করতে পারাটাই হচ্ছে জরুরি। এমন ইন্টারভিউতে আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে কিছু জিনিস আমি হয়তো লিখেছি, কারণ ওই কাজগুলো আমি আসলেই করেছি বা কিন্তু অনেক আগে করেছি এবং খুব একটা প্রাসঙ্গিক না, যার কারণে অনেক কিছু আমার মনেও নেই, যেহেতু আমি ওই স্পেসিফিক অংশটার জন্য আলাদা করে প্রিপারেশন নিইনি। কিন্তু বাই চান্স তার এই জিনিসটা ইন্টারেস্টিং মনে হতে পারে ইন্টারভিউয়ারের, সে জিজ্ঞাসা করতে পারে, তখন দেখা যাচ্ছে যে আমি ওই জিনিসটা পারছি না, আমতামতা করছি বা স্মৃতি হাতড়ে জিনিসটার আনসার দেওয়ার চেষ্টা করছি, এটা ভালো হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কি স্কিল সেটের সাথে আমার একটা প্রজেক্ট মিলে গেছে, সেই প্রজেক্টটা আমার খুবই সিগনিফিক্যান্ট একটা প্রজেক্ট, সেটা নিয়ে সে আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছে, চ্যালেঞ্জ জিজ্ঞাসা করছে, মেথড জিজ্ঞাসা করছে, কিভাবে কি করেছি, কি প্রবলেম হয়েছিল, কিভাবে প্রবলেম সলভ করেছিলাম, এভাবে অনেক খুঁটিনাটি জিজ্ঞেস করছে, কিন্তু আমি আনসার দিতে পারছি, কারণ ওই কাজটাতে আমার চ্যালেঞ্জ যে সলভ করা বা প্রবলেমটা সলভ করা, ওখানেই আমার কন্ট্রিবিউশনটা ছিল, বা প্রজেক্টটাতে আমি হচ্ছে মেজর রোল প্লে করেছিলাম। সো আগের একটা ভিডিওতে যেমন বলেছি যে একটা প্রজেক্টের প্রবলেম সলভ করেছে সেই আসলে ওই ব্যাপারে আনসারটা দিতে পারবে। এটা হচ্ছে একেবারে খুবই বেসিক ব্যাপার যে কাউকে জাজ করার জন্য। কাজেই আপনি হচ্ছে রেলেভেন্ট প্রজেক্টগুলোকে বেশি জায়গা নিয়ে বা প্রমিনেন্টভাবে রাখার চেষ্টা করবেন, যাতে হচ্ছে অ্যালাইনমেন্টটা সহজে বোঝা যায়, এবং ইন কেস সে যদি ওই জায়গা থেকে কোয়েশ্চেন করে তখন যাতে আপনি এলাবোরেট করতে পারেন জিনিসটাকে, এবং তার ইন্টারেস্টটা যাতে আপনি আরও গ্রো করতে পারেন। তো সিভি রেজুমের ব্যাপার শেষ, এবার এসওপি নিয়ে দু একটা কথা বলি। আমি অনেকগুলো এসওপি গত কয়েক বছরে রিভিউ করেছি, সেখানে যেই দুটো মিস্টেক আমি দেখেছি তার মধ্যে একটা হচ্ছে ক্লিশে ওপেনিং। অনেকে হচ্ছে গল্প দিয়ে শুরু করতে চায় বা নাটকীয়ভাবে শুরু করতে চায়, যে মানব জাতির শুরু হয়েছিল গুহা থেকে, কিংবা ছোটবেলা থেকেই আমার শখ, আমি এই সাবজেক্টে পড়বো, এই জাতীয় ব্যাপারগুলো। একে তো হচ্ছে এটার কোনো ভিত্তি নেই, মিথ্যা। আর দুই হচ্ছে এই জাতীয় ওপেনিং দিয়ে যেহেতু অনেকে শুরু করে, এই জাতীয় ওপেনিং থাকলে যে পড়ছে তার শুরুতেই একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। কাজেই
এসওপির ক্ষেত্রে যেটা উচিত, স্টিক টু দ্য পয়েন্ট। আমরা যখনই কোনো ডকুমেন্ট তৈরি করি আমাদের উচিত হচ্ছে সেটার ডেফিনেশনটা জানা এবং পারপাসটা জানা, যে এই ডকুমেন্টটা যে লিখছি এই ডকুমেন্টটা পড়ে রিডার আসলে কি জানতে চাইছে, আমি তাকে সেটা কমিউনিকেট করতে পারছি কিনা। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, কোন পারপাসে আপনি এই গ্র্যাড স্কুলে পড়াশোনা করতে চাচ্ছেন, এই প্রোগ্রামে পড়াশোনা করতে চাচ্ছেন, ক্ষেত্র বিশেষে দু একজন পটেনশিয়াল সুপারভাইজারের নাম কেন মেনশন করছেন, অর্থাৎ পারপাসটা এখানে মেনশন করাটা হচ্ছে জরুরি। কাজেই পুরো ডকুমেন্টটাতে আপনার একটা একাডেমিক এবং ফর্মাল টোন রাখা এবং আপনার অ্যালাইনমেন্টটা এস্টাবলিশ করতে চাওয়াটা হচ্ছে জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অপ্রাসঙ্গিক বিভিন্ন ইতিহাস লিখি, যে আমাদের ছোটোবেলার থেকে একেবারে অনেক কাহিনী, অবস্ট্যাকল, আমরা কত কষ্ট করেছি ইত্যাদি ডিটেইল বলি। এছাড়াও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলি যেগুলো আসলে ইররেলেভেন্ট। যেমন আমরা হয়তো রক্তদান কর্মসূচির কথা বলি, যেটার সাথে হয়তো আমি যেখানে যাচ্ছি পড়তে যাচ্ছি সেটার কোনো মিলই নেই। এটার জন্য এই সব কথা যে একেবারে মূল্যহীন তা কিন্তু না। পার্সোনাল হিস্ট্রি স্টেটমেন্টে হয়তো বা এই জাতীয় ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে না। এখানে সাধারণত আপনি 4 থেকে 5টা প্যারাগ্রাফের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার রিসার্চ ইন্টারেস্ট, সেটার জন্য আপনার যে এতদিন ধরে যে কাজকর্মগুলো করেছেন সেগুলো দিয়ে দু একটা ইম্প্যাক্টফুল কাজের মাধ্যমে আপনার অ্যালাইনমেন্টটা এস্টাবলিশ করা, এবং আপনি যেই প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেই প্রোগ্রামকে ফোকাস করে আপনি কেন এটার জন্য একটা ভালো ক্যান্ডিডেট সেটাকে এস্টাবলিশ করা। এই বিষয়টাই কয়েকটা প্যারাগ্রাফে করা, এবং ক্লিশে ওপেনিং এবং ক্লিশে এন্ড এই দুটো অ্যাভয়েড করে শুরুর এবং শেষ প্যারাগ্রাফগুলো লেখা। মোটামুটি এটাই হচ্ছে ভালো উপায়। এটা নিয়ে তো যেটা বললাম যে হায়ার স্টাডি ইন দি ইউএস যে ইংলিশ প্লেলিস্টটা আছে সেখানে এটা নিয়ে একটা আস্ত ভিডিও আছে যেখানে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেছি বা কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি। আর এখানে এই ভিডিওটাতে আলোচনা করলাম যে মিস্টেকগুলো কি হতে পারে, অপ্রাসঙ্গিক কথা, ক্লিশে কথা এবং ক্লিশে কথা এবং হচ্ছে ওপেনিং এবং এন্ডের দিক দিয়ে সতর্ক হওয়া, এটা হচ্ছে খুবই জরুরি। টেমপ্লেটের ব্যাপারে আমরা হায়ার স্টাডি গ্রুপগুলোতে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট শুধুমাত্র টেমপ্লেট খুঁজতে অনেক সময় নষ্ট করে, বা ঘষা মাজা করতে 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 খুঁটিনাটি ঠিক করতে করতে অনেক সময় নিয়ে নেয়। দেখা যাচ্ছে যে 6 মাস 1 বছর চলে যায় তার এসওপি বা রেজুমে তৈরি করতে, যেটা আসলে কোনোভাবেই উচিত না। এক্স্যাক্ট ফরম্যাট বা টেমপ্লেট আসলে পাওয়া যায় না সব কিছুর জন্য, আর সেটার আসলে দরকারও নেই। তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি যদি ফরম্যাট বা টেমপ্লেট ছাড়া কোনো কিছু লিখতে না পারেন তাহলে এটা কিন্তু আপনাকে বিভিন্ন স্টেজে নানাভাবে ভোগাবে। এই কারণে আপনার একটু কষ্ট করে স্ক্র্যাচ থেকে জিনিসটা তৈরি করতে শেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আপনি কোনো একটা টেমপ্লেট দেখে নিতে পারেন, অনেকের লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে তার সিভি বা রেজুমে দেওয়া থাকে, অনেক এসওপির টেমপ্লেট বা ফরম্যাট আপনি গুগল করলেই পেয়ে যান। কিন্তু তারপরেও আমরা আরও খুঁজতে থাকি যে যেই প্রোগ্রামে যাচ্ছি সেটার জন্য বা যেই ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছি সেটার জন্য স্পেসিফিক কোনো টেমপ্লেট বা ফরম্যাট আছে কি না, এটা খুঁজতে গিয়ে একে তো সময় নষ্ট হয়, আর দুই হচ্ছে আমাদের শেখা হয় না যে ওখানে কি লেখা আছে। আমাদের খুবই রাশ যে আমাকে জাস্ট একটা টেমপ্লেট দেন, আমি ওখানে নিজের নামটা বসিয়ে হুবহু এটাই সেন্ড করে দেবো। এতে আসলে লেখা হয় না, লেখাটা শেখা হয় না। কিন্তু গ্র্যাড স্কুলে গেলে যেহেতু আপনার অনেক রকম ডকুমেন্ট তৈরি করতে হবে, অনেক রাইটিং অ্যাক্টিভিটি থাকবে এবং এই স্কিলটা যেহেতু খুবই জরুরি, সো এখান থেকে শুরু করে দেওয়াটা বেটার, যেটা আপনাকে হচ্ছে একে তো শেখাবে কীভাবে রেজুমে বা এসওপি বা এলওআরের ড্রাফট ইত্যাদি লিখতে হয় স্ক্র্যাচ থেকে, সেটা আপনার শেখা হয়ে গেলে কিন্তু আপনার জন্যই ভালো হবে। তো আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। এখানে উদ্দেশ্য ছিল ফরম্যাট নিয়ে কথা বলা না, ফরম্যাট বা স্ট্রাকচার নিয়ে কথা বলা না, কারণ ডকুমেন্টগুলোর স্ট্রাকচার বা ফরম্যাট কী হতে পারে বা কন্টেন্ট কী হতে পারে সেই বিষয়ে একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। আজকে আলোচনা করার উদ্দেশ্য ছিল এই সংক্ষিপ্ত এপিসোডে যে এসওপি এবং রেজুমের ক্ষেত্রে আমরা সাধারণত কী ভুল করে থাকি এবং এর যে কন্টেন্ট সেটাকে প্রাসঙ্গিক করে তোলা এবং এটার মাধ্যমে ইন্টারভিউতে ভালো করা বা কোনো একটা প্রোগ্রামের সাথে নিজের অ্যালাইনমেন্টকে এস্টাবলিশ করাটা কিভাবে সহজ হতে পারে। আশা করি এটা হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট বা জব ফিল্ডের প্রফেশনালদের কাজে আসবে। যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।